এই যে মাইক্রোস্কোপিক একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুক্রাণু। আর এই শুক্রাণুগুলো সবগুলো মরে গেছে। জেনারেলি নর্মালি কীরকম থাকে আপনি দেখুন, অনেক শুক্রাণু দৌড়াচ্ছে, মানে সাঁতার কাটছে যাকে বলা হয়। কিন্তু এই যে 28 বছরের ছেলে, সে না মদ খায়, না সিগারেট খায়, না কোনো ধরনের নেশা করে, কিন্তু তার শুক্রাণু এত হারে কমে গেছে। তার পিছনে কারণ কি? তো আমরা এই ভিডিওতে আপনাকে জানাবো আরও অনেক কিছু, যে এটা নর্মাল কতটা থাকা প্রয়োজন জীবিত, কতটা হলে সন্তান হবে, কতটা হলে সন্তান হবে না, এবং এটা কেন কমে যায়। এই যে কমেছে, তার কোনো নেশা নেই, কোনো ধরনের খারাপ অভ্যাস নেই, শরীরে একদম ফিট, তাহলে কমে যাওয়ার পিছনে কারণটা কি, এটা আমি আপনাকে জানাবো। এবং এটা বাড়ানোর পিছনে কিভাবে ওটা বাড়ানো যায়, কিভাবে শুক্রাণু বৃদ্ধি করা যায়, এটাও জানাবো। এবং পাশাপাশি আপনি জানতে পারবেন যে এখানে আপনার কিছু সিক্রেট ব্যাপার, যে শুক্রাণুর, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই এগুলোকে ঠিক করতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে জানি, একটা শুক্রাণু যখন একজন পুরুষ থেকে বের হয়, এটার ভিতরে শুধু যে শুক্রাণু থাকে এরকম না, এটার ভিতরে বিভিন্ন ধরনের তরল পদার্থ থাকে, যাকে আমরা সিমেন্ট বলে থাকি। তো এটার ভিতরে শুক্রাণুর একটা পরিমাণ থাকে। ধরুন এই পরিমাণটা বেরিয়েছে, এটা বেরিয়েছে, এখানে শুক্রাণু থাকবে এভাবে, বাকিগুলো জল। তার মানে আপনার যে পরিমাণ বেরোচ্ছে, এখানে শুক্রাণু কতটা, সেটা কিন্তু আপনি তখনই জানতে পারবেন যখন আপনি মাইক্রোস্কোপে দেখবেন। আর এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? তো এটা নর্মাল যতটা হওয়া দরকার, 1 ml বুঝেন তো, 1 ml এর মধ্যে, মানে সামান্য পরিমাণ 1 ml, এর মধ্যে প্রায় 15 মিলিয়ন শুক্রাণু জীবিত থাকা দরকার। আর এখানে রাইসে আপনি কতটা দেখেছেন? মাত্র 4-5টা। 15 মিলিয়ন জীবিত থাকা দরকার, তবেই কিন্তু নর্মাল। আর 1 ml কি বেরোয়? নিশ্চয়ই বেশি বেরোয়। মিনিমাম যতটা বেরোবে, অনেকের অনেক বেশি, অনেকের কম, কিন্তু মিনিমাম কতটা শুক্রাণু একবার যখন বের হয়, ওই সময় মিনিমাম শুক্রাণু থাকা দরকার 39 মিলিয়ন। মিলিয়ন মানে বুঝেছেন? লাখ, 10 লাখে 1 মিলিয়ন, মানে 39 মিলিয়ন। এত শুক্রাণু জীবিত থাকা দরকার যখন একবার বের হবে। আর যদি না এতটা বের হয় একবার বের হওয়ার সময়, তাহলে এটা অ্যাবনর্মালিটি, এটা একটা রোগ, যাকে আমরা বলা হয় অলিগোস্পার্মিয়া। এটাকে কি বলা হয়? অলিগোস্পার্মিয়া, একটা রোগ। যখনই কমে যাবে, এই এতটা পরিমাণ শুক্রাণু একবারে বের হচ্ছে না, তার মানে এটা একটা রোগ, যাকে অলিগোস্পার্মিয়া বলা হয়। এবং এটা কমে গিয়ে অনেকের এত কমে যেতে পারে, মানে একদম নেই, জিরো হয়ে গেছে, এমনও হতে পারে। তার মানে কি, এগুলো বাচ্চা না হওয়ার পিছনে মেইন দায়ী। এটাই তো সন্তান করবে, তাই না? নেক্সট হচ্ছে কি, যে বেরোলো, অনেকের বেড়েছে, অনেকটা বেড়েছে, কিন্তু এগুলো কি মৃত, জীবিত নয়। দেখেছেন, মাত্র এখানে 4-5টা জীবিত, বাকি সব মৃত। তার মানে এগুলো কি হতে হবে? জীবিত হতে হবে। এবং একটা পার্সেন্টেজ দায়ী করা হয়েছে, মিনিমাম 58%-এরও বেশি। কত বলেছি? 58%-এরও বেশি শুক্রাণু কিন্তু জীবিত থাকতে হবে। তার মানে এতটা শুক্রাণু যদি জীবিত না থাকে, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? এটা এক ধরনের রোগ। মানে আপনি চিন্তা করে দেখুন, মানে যা বেরিয়েছে তার 50%-এরও বেশি, এতটা বেরিয়েছে 50%-এরও বেশি কিন্তু জীবিত থাকতে হবে, তবে এটা নর্মাল। আদারওয়াইজ এটাকেও একটা রোগ বলা হয়, যাকে বলা হয় নেক্রোজোস্পার্মিয়া। মানে যখন বেরিয়েছে কিন্তু এগুলো মৃত, এগুলো জীবিত নয়। নিশ্চয়ই কোনো অ্যাবনর্মালিটি আছে, যার জন্য এগুলো ভিতরে মরে যাচ্ছে, এগুলো শক্তি পাচ্ছে না, এগুলো অ্যাবনর্মাল। কোনো কাজ হবে মৃত জিনিস দিয়ে? কোনো কাজ হবে না। তার মানে জীবিত থাকাটাও কতটা দরকার। তাহলে এই কেন মরে গেছে, এটা একটা প্রশ্ন। আমরা এখানে মেইনলি ফোকাস করব স্ট্রেস। ওই যে ছেলেটা, আজকের দিনে মানুষ বিভিন্ন কর্পোরেটে জব করে, এমন জায়গায় জব করে, বা এমন একটা এনভায়রনমেন্টে থাকে, বা এমন লাইফস্টাইল মেনটেন করছে, সারাক্ষণ বন্ধু স্ট্রেস নেই। এত স্ট্রেস কেন নেন আপনারা? এত স্ট্রেস নিচ্ছেন যে লাইফে স্ট্রেসের কারণে আপনার এগুলো মরে যাচ্ছে। কিভাবে মরছে এবার স্টেপ বাই স্টেপ জানুন। যখনই আপনার স্ট্রেস বাড়বে, অতিরিক্ত টেনশন করবেন, অতিরিক্ত চিন্তা করবেন, তখন আপনার ব্রেইনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয়, যাকে বলা হয় GnRH, মানে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এই হরমোনটা সাপ্রেসড হয়ে যাবে, মানে ব্রেন এটাকে কমিয়ে দেবে, ঠিক আছে? এটা বাড়বে না, এটা কমে যাবে। যখনই এটা কমবে, তখন কিন্তু আপনার কিডনি থেকে আপনার কর্টিসল হরমোন বৃদ্ধি পায়। এই যে কর্টিসল হরমোনটা, এটাকে বলাই হয় স্ট্রেস হরমোন।
এটা কোথা থেকে? আপনার যে কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, এটা থেকে এই কর্টিসল হরমোনটা সিক্রেশন হয়। কখন সিক্রেশন হবে? যখন আপনি স্ট্রেসে থাকবেন। ধরুন আপনি কোথাও আছেন, হঠাৎ করে আপনার সামনে বাঘ চলে এসেছে বা একটা সাপ হঠাৎ করে দেখেছেন, তার মানে আপনি স্ট্রেসে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন। তাহলে কি হয়? সাথে সাথে এই হরমোনটা এত বেশি পরিমাণে আপনার শরীরে সিক্রেশন হবে যে আপনার ওগুলো মানে শরীরটাকে যাতে ম্যানেজ করতে পারে। মানে কি, আপনার স্ট্রেস হরমোন বেরোনোর পর দেখবেন আপনার হার্টবিট বেড়ে গেছে, শরীর দিয়ে ঘাম ঝরে গেছে, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। এগুলো কেন হয়? এগুলো হয় এজন্য যাতে আপনি মানে আপনার শরীরটা কন্ট্রোলে নিয়ে আসতে পারে। যখন হার্ট রেট বেশি বাড়বে, শ্বাস প্রশ্বাস দ্রুত নেবেন, অক্সিজেন বেশি নিচ্ছেন, হার্ট রেট বাড়ছে, আপনার শরীরে রক্ত চলাচল বাড়ছে, মানে শরীর এই আতঙ্ক অবস্থায় আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য শরীরে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দিচ্ছে, ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছে। এগুলো কেন করছে? এই স্ট্রেস হরমোনটা শরীরে বৃদ্ধি হয়ে গেছে। এজন্য দেখবেন অতিরিক্ত স্ট্রেসে পড়লে অনেকে প্রস্রাবও করে দেয়। তার মানে এই টেনশনটা এত খারাপ, যখনই আপনি টেনশন অতিরিক্ত নেবেন তাহলে আপনার কর্টিসল বৃদ্ধি পাবে। আর স্ট্রেস হরমোন বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে শরীরে অন্যান্য কাজ, অন্যান্য হরমোনগুলো কমবে। তার মধ্যে একটা হচ্ছে টেস্টোস্টেরন, যেটা পুরুষদের মেইন হরমোন, সেটা কিন্তু অটোমেটিক ডাউন হবে। এবং পাশাপাশি আপনার স্পার্ম মানে আপনার যে মানে শুক্রাণু, সেগুলোও কিন্তু এই হরমোনটা কমা মানে কি, এই পুরুষ হরমোন কমে যাওয়া মানে আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার শুক্রাণু কমে যাবে। বুঝেছেন? এবার আমরা জানি যে এটা আরও কয়েকটা কারণে কিন্তু মরে যায় এই স্ট্রেসের কারণে। কিভাবে? যখনই স্ট্রেসে দেখা যাচ্ছে, গবেষণায় প্রমাণিত, যখনই স্ট্রেস নেয় একটা পুরুষ, তখন তার ডিএনএ যে আছে, মানে একটা সেল, এটা তো এক ধরনের সেল, এই যে শুক্রাণু এটাও এক ধরনের ছোট একটা সেল। ধরুন এটার যে ডিএনএ, প্রত্যেকটা সেলের ভিতরে একটা ডিএনএ থাকে, একটা স্ট্রাকচার। এই ডিএনএগুলো ব্রেক হয়ে যায়, এভাবে ভেঙে যায়। ডিএনএগুলো যদি ভেঙে যায়, তাহলে এই ভেঙে যাওয়া এটা বাঁচবে? এটা মরে যাবে, ভিতরেই মরে যাবে। তো এটা একটা কারণ। নেক্সট আরও একটা, টেনশনের কারণে এটা ডিএনএটা ভেঙে যায়, এই যে শুক্রাণুর ডিএনএটা ভেঙে যায়। এবং টেনশনের কারণে এই যে আপনার এটা একটা মেমব্রেন থাকে, মেমব্রেন মানে হচ্ছে এর বাইরে একটা পর্দা, এই যে বাইরের পর্দাটা থাকে, ধরুন এটা জীবিত আছে, এটার পর্দাটা যদি এবার ভেঙে যায়, এটা থেকে সারা ফ্লুইড বেরিয়ে যাবে, এটাতে কোনো খাবার দাবার কিছু চলবে না, সাথে সাথে মরে যাবে, তাই না? তো এই মেমব্রেনটাও দেখা গেছে ব্রেক হয়ে যায়, ভেঙে যায়, এই শুধুমাত্র টেনশনের কারণে। তার মানে এত বড় একটা জিনিস হতে পারে, ওই ছেলেটা কর্পোরেটে জব করে, কোনো একটা স্ট্রেস লাইফে বাঁচছে, টেনশন নিচ্ছে, যার কারণে এই জিনিসটা হয়ে থাকে। দেখুন আরও কিছু পাশাপাশি কারণ আপনাকে বলে দিই, এগুলো কারণে কিন্তু অনেকের কমে। এক নম্বরে হচ্ছে স্মোকিং, অতিরিক্ত মানে লিমিটের বাইরে মদ্যপান করা, অতিরিক্ত শরীরের মধ্যে ওজন, যাকে অবিসিটি বলা হয় তাকে, বা ভেরিকোসিল, এক ধরনের ওখানে বেইনের রোগ হয়। তারপরে এখানে ডায়াবেটিসের কারণে হতে পারে, ঘুম কম, পুয়ার স্লিপ, 7 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন না, এর কারণে কিন্তু এটা হয়। ঠিক আছে? পাশাপাশি ইনফেকশন শরীরের মধ্যে আছে, বা হিট এক্সপোজ, কথা শুনে রাখুন, হিট এক্সপোজ মানে অতিরিক্ত গরম লাগা। বুঝেছেন? মানে আপনি সারাক্ষণ বাইক চালাচ্ছেন, বাইকটা রোদে রেখেছেন, আবার রোদের উপরে আবার বসেছেন, নির্দিষ্ট একটা টেম্পারেচার মেনটেন করার জন্য কিন্তু এটাকে শরীর থেকে বাইরে দেওয়া হয়েছে। মানে এগুলোকে শরীর থেকে বাইরে দেওয়া হয়েছে কেন? যাতে এটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে। এজন্য দেখবেন গরমকালে এগুলো নিচে নেমে যায়, আবার যখন শীতকাল এগুলো উপরে ওঠে, মানে শরীর থেকে যে গরমটা সেটা মানে পাওয়ার জন্য। আর গরমকালে গরম লাগছে বাতাস খাওয়ার জন্য এগুলো নিচে নেমে যায়। তো এগুলো আপনি অতিরিক্ত যখন গরম লাগে, কেউ গরম জল দিয়ে স্নান করে সারাক্ষণ, কেউ ল্যাপটপ এখানে রেখে কাজ করছে, সরি ঠান্ডা লেগেছে আমার। তো এই যে হিট এক্সপোজটা, এটার কারণে কিন্তু এখানে কোনোভাবে অতিরিক্ত গরম লাগানো যাবে না। আপনি চিন্তা করে দেখুন কিভাবে আপনার গরম লাগে। এবার কি কি খাবার খাওয়া যায়? দেখুন আপনি জিঙ্ক জাতীয় খাবার খেতে হবে। জিঙ্ক যেমন ঝিনুকে পাওয়া যায়, বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবারে পাওয়া যায়। জিঙ্ক কি সবচেয়ে বেশি পাওয়া যায় এমন একটা ভিডিও আমি বানিয়েছি চ্যানেলে, আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, অটোমেটিক আপনার কাছে চলে যাবে। আর এই ভিডিওটা লাইক দেবেন। হ্যাঁ, পাশাপাশি আপনি ভাইটামিন সি যুক্ত খাবার খাবেন। ধরুন কমলা লেবু খাচ্ছেন, এখন বড়ুর দিন বড়ই খেতে পারেন, বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যারা মানে হেলদি ফ্যাট যাকে বলা হয়, আপনি অলিভ অয়েল খাচ্ছেন, আপনি মাছ খাচ্ছেন, মাছের তেল খাচ্ছেন, এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা, এটা কিন্তু খুবই হেল্পফুল আপনার এটা বেশি বৃদ্ধি করার জন্য। পাশাপাশি আপনি মডারেট এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা, ব্যায়ামটা
অতিরিক্ত করলে হবে না, সামান্য পরিমাণ, মানে যতটা দরকার প্রতিদিন আপনি, মানে যদি অতিরিক্ত হিট এক্সারসাইজ করেন, জোরে দৌড়ান, জোরে এক্সারসাইজ করছেন অল্প সময়, কম করছেন, আপনি রানিং করছেন, নর্মাল ওয়াকিং করছেন, 30 মিনিট হাঁটুন, এর চেয়ে বেশি হাঁটবেন না, তাও সপ্তাহে 3 থেকে 4 দিন। অতিরিক্ত এক্সারসাইজ করলেও কিন্তু আপনার শরীরে সাইড এফেক্ট করবে, ঠিক আছে। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন যে আমার এখন তো কম, আমি কতদিন পরে আবার টেস্ট করব। হ্যাঁ, এটা দেখুন, টেস্ট করলে মিনিমাম আপনার 2 থেকে 3 মাস লাগে, কারণ এগুলো তৈরি হতে আমাদের প্রায় 74 ডেজ সময় লাগে। তাহলে একবার টেস্ট করেছেন, আবার 2 থেকে 3 মাস পর আবার করবেন, তার মাঝখানে করার কোনো প্রয়োজন নেই। এবার কখন আপনি ডাক্তার দেখাবেন, যদি দেখেন বন্ধু আপনি বিয়ে করে নিয়েছেন, অনেকে সন্তান পাচ্ছেন না, 1 বছর ট্রাই করবেন, যদি 1 ইয়ার ট্রাই করার পর আপনার সন্তান না হয়, তখন কিন্তু আপনি ডাক্তার দেখাবেন। এটাই কিন্তু মেডিকেলের রুলস, বা গাইনোকোলজি ডক্টর যারা আছেন ওনারা এটাই বলে থাকেন। নেক্সট হচ্ছে কি, মনে ডাউট থাকে, আপনি টেস্ট করে নেবেন, ডাইরেক্ট আপনি সিমেন অ্যানালাইসিস টেস্ট বলে একটা টেস্ট আছে, এই টেস্টটা আপনি যদি করেন, তাহলে এখানে এই যেগুলো বলেছি, এই যে মর্টালিটি কতটা জীবিত, আপনার রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এজন্য টেনশনের কোনো কারণ নেই বন্ধু, এনজয় করুন। আপনি এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হয়তো আপনার একদম নর্মাল আছে, টেনশন করলে কিন্তু কমে যাবে। টেনশন না নিয়ে এনজয় করুন, হাসি খুশি থাকুন, খেলাধুলা করুন। আর যদি অতিরিক্ত টেনশন আপনার মনে ঢুকে যায়, তাহলে টেস্ট করুন, যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে গিয়ে টেস্ট করুন। আপনি দিলেই টেস্ট করে 1-2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। আর এটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, লাইক দেন, টাটা বাই।